This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহাকুম্ভে মহাবিপর্যয়, বাংলার একাধিক পুণ্যার্থীর পদপিষ্ট হয়ে মৃত্যু। রাজ্যে ফিরছে গলফ্রিনের বাসন্তী পোদ্দার, শালবনীর উর্মিলা ভূঁইয়া এবং জামুরিয়ার বিনোদ রুইদাসের দেহ। কিন্তু এই দেহ ফেরানো নিয়েও যোগী সরকারের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ। কোনো রকম ময়নাতদন্ত ছাড়াই বেআইনিভাবে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হচ্ছে। দেহ তুলে দেওয়া হচ্ছে পরিবারের হাতে, কিন্তু দেওয়া হচ্ছে না কোনো ডেথ সার্টিফিকেটও। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর আসছে মালদা থেকে। রাজ্যে এখনো পর্যন্ত কুম্ভে গিয়ে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা আরো বাড়লো, বেড়ে হলো 4। এই মুহূর্তে মালদা থেকে খবর আসছে মহাকুম্ভে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে মালদার এক শিক্ষকের। তার নাম অমিয় সাহা। কিভাবে ঘটলো এই ঘটনা, পরিবার কি বলছে জানবো। আমাদের সঙ্গে মালদা থেকে সুব্রতোষ রয়েছেন একেবারে সরাসরি। সুব্রতোষ, অমিয় বাবু যিনি মহাকুম্ভে গিয়েছিলেন, কিভাবে তার মৃত্যু হলো, পরিবার কি বলছে, দেহ কবে আসবে, এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে? দেখো, পরিবারের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে তারা কিন্তু বহুবার এই বিষয়ে মানে যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু তারা দলছুট হয়ে যায়। অমিয় মূলত হচ্ছে তার পরিবারের যে দলের মধ্যে ছিল তার থেকে দলছুট হয়ে যায় এবং ধাক্কাধাক্কি প্রবল এবং দীর্ঘ রাস্তা কিন্তু সেইভাবে চলে। তারপরে তিনি অসুস্থ হয়ে যান, পরে তার চিকিৎসা করাতে গেলে তখন তার মৃত্যু ঘটে এবং এখনও পর্যন্ত পরিবারের তরফ থেকে জানা গেছে যে তিনি অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে, পদপিষ্ট হয়ে নয়। কিন্তু যেটা প্রশ্ন উঠছে যে সেখানে অব্যবস্থা নিয়ে তারা প্রশ্ন তুলছেন এবং যখন তারা চিৎকার করেছেন, তারা দলছুট হয়ে গেছে, সে অমিয় যখন দলছুট হয়ে যায় তখনও তারা জানিয়েছেন এবং তারপরেও তাকে চিকিৎসা করানোর জন্য যে ব্যবস্থা করা উচিত ছিল সেটা কিন্তু করানো হয়নি। মানে বারবার এই অভিযোগটা তুলছেন। একই সাথে তার ডেথ সার্টিফিকেট নিয়েও সেখানেও একটা প্রশ্ন রয়েছে, কারণ তারা সেটা পাননি বলে এমনটাই জানা যাচ্ছে। এবং সবচেয়ে মানে সেখানেই আমার প্রশ্ন যে যোগী সরকারের প্রশাসনের বিরুদ্ধে বা যোগী সরকারের প্রতি তাদের পরিবারের, অর্থাৎ এই মৃত শিক্ষকের যে পরিবার, অমিয় সাহার যে পরিবার, তারা কিছু বলছেন, তারা কোনো অভিযোগ করছেন নাকি তারা এই দাবি করছেন যে গোটা প্রক্রিয়াটাই সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে এবং দেহ দ্রুতই ফিরে আসবে? না, তারা এখনও পর্যন্ত এটা আশা করছেন যে তারা দেহ ফিরে আসবে, কিন্তু প্রশ্ন উঠছে তারা যেটা অভিযোগটা করছেন সেখানকার কিছু অব্যবস্থা নিয়ে। এবং তারা সেই সময় দ্বারা মানে দ্রুত যদি চিকিৎসা করা যেত, সেই মানে পরিস্থিতিটা যদি তৈরি করা যেত এবং তারা যখন দলছুট হয়ে যাচ্ছে, সেই ব্যক্তি যখন হয়ে গেছে তখন তার বিষয়ে যখন জানানো গেছে তখনও সেখান থেকে প্রশাসনিকভাবে সেরকমভাবে কোনো হেল্প তারা পাননি। ফলে এই অভিযোগগুলো তারা তুলছেন। একই সাথে তার মৃত্যুর পরেও যা করণীয়, যে প্রসিডিওর যেভাবে করা উচিত ছিল সেটাও কিন্তু করা হয়নি এবং এই অভিযোগগুলো তারা তুলছেন। তবে তারা কিন্তু এখনও আশাবাদী যে সুষ্ঠুভাবে দেহ ফিরে আসবে এবং এই আশাটা তারা রাখছেন। এবং এইটা হয়তো কোনো দুর্ঘটনাই হোক বা যে কোনো কারণেই হোক, যে এই পুরো বিষয়টা নিয়ে তারা এতটা ভাবতে পারেননি। ফলে যখন এই ধরনের ঘটনা ঘটল, তিনি সুস্থ সবল, এমন কোনো বয়সও নয়, বছর 33 বয়স এই অমিয়র, তিনি শিক্ষকতা করছেন এবং সেখানে নিয়মিতভাবে মানে স্কুলে যাতায়াত, কোনো অসুস্থ হয়ে যাওয়ার খবর সেরকমভাবেও কখনো ছিল না যে তিনি অসুস্থ হয়েছিলেন। মানে এটা এই প্রশ্নটা খুব স্বাভাবিক যে একটা মেলায় গিয়ে যেখানে কোটি কোটি মানুষ, আচমকা যদি কোনো স্ট্যাম্পেডের মতন সিচুয়েশন তৈরি হয়, যদি পদপিষ্ট হওয়ার মতন ঘটনা তৈরি হয়, তাহলে সেখানে একটা হুড়োহুড়ি হয় এবং সেই হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়ে যে কোনো বিপর্যয় ঘটতে পারে। সুব্রতোষ, তোমায় আপাতত ধন্যবাদ। কিন্তু মহাকুম্ভে এই মহাবিপর্যয় এখনো পর্যন্ত এই বাংলার 4 জন পুণ্যার্থীর দেহ উদ্ধার হয়েছে। রাজ্যে ফিরছে এক এক করে গলফ্রিনের বাসন্তী পোদ্দার, শালবনীর উর্মিলা ভূঁইয়া, জামুরিয়ার বিনোদ রুইদাসের দেহ। কিন্তু প্রশ্ন বা অভিযোগ এখানে একটাই, এই দেহ ফেরানো নিয়েও যোগী সরকারের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ। মৃতের পরিবারগুলো তারা অভিযোগ করছেন এক সুরে, কোনো রকম ময়নাতদন্ত ছাড়াই বেআইনিভাবে দেহগুলো ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে এই বাংলায়, সঙ্গে কোনো ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। মৃত্যুর সংখ্যা ধামাচাপা দিতেই কি এই বেআইনি পদক্ষেপ করছে যোগীর প্রশাসন? এই প্রশ্ন তুলছেন বিরোধীরা। অখিলেশ যাদব সরাসরি প্রশ্ন তুলে দিয়েছেন, ক্ষতিপূরণের টাকা না দেওয়ার জন্যই এইভাবে ডেথ সার্টিফিকেট ছাড়া দেহগুলি ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই রাজ্যে তৃণমূলের একাধিক মন্ত্রী, সাংসদ তারা অভিযোগ করছেন যোগী সরকার বেআইনি পদক্ষেপ করছে, তারা দেহ ফেরাচ্ছে না বা দেহগুলি ফেরানো হলেও সুষ্ঠুভাবে ফেরাচ্ছে না, ডেথ সার্টিফিকেট দিচ্ছে না। কারণ যোগী সরকার আসলে
মৃতের সংখ্যা কমিয়ে দেখাতে চাইছে। যে কথা বলছিলাম, মহাকুম্ভে মহাবিপর্যয়, মৃতের সংখ্যা কি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? পদে পদে TV9 কে খবর সংগ্রহে বাধা দেওয়া হচ্ছে। প্রয়াগরাজে মতিলাল নেহরু মেডিকেল কলেজে স্বজনহারা পরিবারের সদস্যদের ঠিক থেকে ভিড়। কেউ পরিজনের মৃতদেহ পেয়েছেন, কেউ এখনো খুঁজে পাননি তাদের কাছের মানুষকে। কেন এত দেরি? ঠিক কি হয়েছিল তাদের সঙ্গে? এই খবর সংগ্রহ করতে যেতেই প্রয়াগরাজের মতিলাল নেহরু মেডিকেল কলেজের কর্মী আধিকারিকরা চড়াও হন TV9-এর প্রতিনিধি বিপিন চৌবের ওপরে। তাকে ধাক্কা মেরে বার করে দেওয়া হয় হাসপাতাল চত্বর থেকে। এখানেই শেষ নয়, একজন সাংবাদিককে গ্রেফতার করারও হুমকি দেওয়া হয়। আর এখানেই তো উঠছে প্রশ্ন, কেন একটি দায়িত্বশীল সংবাদ মাধ্যমের প্রতিনিধির কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে? তাহলে কি যোগী প্রশাসন কিছু লুকানোর চেষ্টা করছে? সরাসরি এই প্রশ্ন রাখছি আমরা। हम मोतीलाल नेहरू मेडिकल कॉलेज के पोस्टमार्टम हाउस के बाहर खड़े हैं और बहुत सारे परिजन अपनों को तलाशते हुए उन फोटोज में, उन लाशों की फोटोज में अपने लोगों को तलाश रहे हैं। क्या हुआ था? अंदर में भी जाकर देखे हुए कि मेरा मम्मी है अंदर नहीं। कितनी लाशें हैं? अंदर 12 ठो लाश है। रखी है? हाँ 12 लाश। बाहर कितनी फोटोज लगी हुई? 12 बाहर फोटोज कितनी लगी है? 24 से ज्यादा लगी नहीं है? नहीं 12 ही लगी है। नहीं, वहाँ तो 12 24 कर आए हैं। 24 हम हम देख इधर ही देखे 12 ही तक था। इधर 12 तक था। हाँ आप किसको ढूंढ रही हैं? अपनी मम्मी को। कहाँ से गायब हुई थी? किस दिन की बात है? संगम से गायब हुई थी 29 तारीख को 12:30 बजे का रात का बात है। उसके बाद से कुछ पता चला? नहीं उसका बाद से कुछ पता नहीं चला। हम आप लोग अभी कह रही थी आप टीवी पे देखकर आप हम लोग हाँ, क्या देखा? मेरा हस्बैंड आए थे यहाँ पर तो वो पूछे कि अंदर क्यों नहीं जाने दे रहे, तो उसको धक्का दे दिए। तब हम लोग यहाँ फिर दौड़ कर आए तो हम लोग भी देखे कि क्यों नहीं जाने देंगे, किस लिए नहीं जाने देंगे वो लोग। तो इसलिए हम लोग आए, तो हम लोग को जाने दिया। हम अंदर में भी देख कर आए अभी, लेकिन मेरी मम्मी नहीं है यहाँ। कहाँ कितनी जगह तलाशा आप लोगों ने? कहाँ? अभी हम लोग मतलब संगम तो पूरा ही हम लोग छान लिए, मतलब 2 दिन 3 दिन से हम लोग वहीं पर छान रहे थे, रात दिन एक कर दिए हैं। और उसका बाद अभी और कौन कौन हॉस्पिटल है, हम लोग तो यहाँ का रहने वाले नहीं है, कलकत्ता का रहने वाले हैं, तो यहाँ का हॉस्पिटल तो खोजते ही खोजते जाएंगे हम लोग। अब यही बात है कि यहाँ की गाड़ी भी नहीं जा रही है कि वहाँ तक हम लोग जाए, क्या किया जाए? यही बात है। कोई मदद मिल रही है कहीं से? कुछ मदद नहीं मिले, कुछ मदद नहीं मिल रही है। क्या देखा था आपने अपनी आंखों से? मेरे हम तो खुद भी होश पड़ गए थे, हम तो खुद समझ में नहीं आ रहा था कि हम मम्मी को अपना कहाँ ढूंढे। हम भी होश हो गए, बहुत ज्यादा भक्त होता। एक के ऊपर एक गिर जा रहे थे, सांस लेने तक का वो नहीं था। 12 लाश हम देख कर आ रहे। पुरुष है या महिला है वो सब? पुरुष महिला दोनों है। दोनों है। रखी हुई है लाशें? हाँ लाशें रखी हुई। कोई उनका क्लेम करने वाला नहीं है? कोई नहीं, वैसी पड़ा हुआ है, प्लास्टिक का जैसा मोड़ कर वैसी पड़ा हुआ है। पड़ा हुआ है। तो ये हालत है, ये स्थिति है इस वक्त। और आप समझ सकते हैं मेडिकल कॉलेज के अंदर पोस्टमार्टम हाउस की तस्वीरें हैं। कोई बताने वाला नहीं, कोई पूछने वाला नहीं, कोई दिखाने वाला नहीं, कोई जानकारी देने वाला नहीं, कोई मदद करने वाला नहीं। ऐसे में परिजन अपनों को ढूंढते हुए मारे मारे फिरते नजर आ रहे हैं। और भगदड़ की थ्योरी जिसको सरकार खारिज करी थी, वो तमाम चश्मदीद ये बता रहे कि भगदड़ हुई थी, लोग मारे गए, लोग दबे और ये स्थिति बनी। कैमरा पर्सन सुभाष के साथ विपिन चौबे, TV9 भारतवर्ष, प्रयागराज। এই মুহূর্তে TV9-এর আক্রান্ত সাংবাদিক विपिन चौबे আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন টেলিফোন লাইনে। विपिन, आप जब ये हॉस्पिटल में गए थे तो आपको किसी ने धक्का दिया, क्यों दिया, आप क्या कर रहे थे? देखिए हमारा काम है जो भी इंसिडेंट होता है उसको रिपोर्ट करना और उस रिपोर्ट के जरिए जनता को जागरूक करना। सरकार जिस दिन से 29 तारीख को रात में 1 बजे जो मौनी अमावस्या हुई, उस मौनी अमावस्या में कितने लोग मारे गए, कितने जिंदा हैं, कितने गायब हैं, आइडेंटिफाइड बॉडीज कहाँ हैं, अनआइडेंटिफाइड बॉडीज कहाँ हैं, ये सभी लोग जानना चाहते हैं। उसी को जानने के लिए मैं प्रयागराज के मोतीलाल नेहरू मेडिकल कॉलेज गया, वहाँ इन्होंने एक लिस्ट लगाई गई है जिसमें 24 अनआइडेंटिफाइड बॉडीज हैं। तो अनआइडेंटिफाइड बॉडीज को अगर मीडिया उनका चेहरा दिखाएगा तभी तो लोग आइडेंटिफाइड कर पाएंगे, तभी तो लोग जानेंगे कि जिनको हम ढूंढ रहे हैं वो जिंदा है कि मर गए। मैं बस उसी को दिखाने की कोशिश कर रहा था और उस दौरान अस्पताल के कर्मचारी, अधिकारी, पुलिसकर्मी हमारे कैमरे पर हाथ मारा, हमारे कैमरामैन के साथ बदसलूकी की, मेरे साथ बदसलूकी की गई, धक्का मुक्की की गई, बदतमीजी की गई, गिरफ्तार करने की धमकी दी गई। विपिन, यहीं पर तो विपिन सवाल उठ रहा है, यहीं पर तो सवाल उठ रहा है कि आप तो गए थे कवरेज के लिए, एक जो मीडिया जब जाता है तो सवाल करने का उनका हिम्मत रहना चाहिए, आपको क्यों उन्होंने धक्का दिया? क्या वो कुछ छुपा रहे थे?
बिल्कुल, पूरी सरकार सच छुपा रही है, ये समझ लीजिए आप, पूरी की पूरी सरकार। आप सोच लीजिए 76 घंटे होने को आए हैं और अब तक आपने मरने वालों के नाम तक सार्वजनिक नहीं किए हैं, उनके चेहरे आप सार्वजनिक नहीं करना चाहते हैं, उनकी बॉडीज की फोटो नहीं दे रहे हैं। पोस्टमार्टम हाउस अस्पतालों में मीडिया की एंट्री को बैन कर दिया गया है, सच नहीं दिखाने दिया जा रहा है, और जो सच दिखाएगा उसको आप धक्के मारकर बाहर निकाल दोगे, धक्का मुक्की का गिरफ्तार करने की धमकी दोगे। ऐसे चलता है लोकतंत्र, ऐसे चलती है सरकार। और अगर पोस्टमार्टम हाउस में, और मुझे ये कहा जा रहा, आपने को किसने अनुमति दी? क्या वो पाकिस्तान है? क्या वहां पर वीजा लगेगा? क्या पोस्टमार्टम हाउस में जाने के पासपोर्ट की जरूरत है? किससे अनुमति मांगी जाए? मैं अपनी आइडेंटिटी दिखाता हूँ, मैं अपना कैमरा दिखाता हूँ, अपनी आईडी दिखाता हूँ, मैं एक नॉन। और विपिन, वो लोग आपको गिरफ्तारी की होशियारी भी दे रहे थे, आपने बताया जो आपका स्पेशल रिपोर्ट है उसमें, तो आपको अरेस्ट क्यों करने की वो लोग होशियारी दे रहे थे? आप तो मीडिया है, आप तो कवरेज के लिए जा रहे थे। जी, वो ये सोच रहे थे कि गिरफ्तारी की धमकी देकर TV9 भारतवर्ष की आवाज को दबा लेंगे, हमें धमका लेंगे, हम डर जाएंगे। लेकिन मैं और मेरा चैनल न डरने वाला है, न इन धमकियों से पीछे हटने वाला है। हमारा काम है सच्चाई दिखाना, हम इसीलिए जाने जाते हैं और हम इस सच्चाई को दिखाने का क्रम जारी रखेंगे। धमकाना है तो धमकाएं, धक्के मारना है तो धक्के मारें, गिरफ्तार करना है तो गिरफ्तार कर लें, लेकिन हमारी आवाज और जनता की आवाज और सच्चाई की आवाज को ये सरकार, ये पुलिस, ये विभाग और ये अधिकारी नहीं दबा सकते। ये क्रम जारी रहेगा। मैं डंके की चोट पर कह रहा हूँ, आगे भी इस तरह के रिपोर्ट TV9 बांग्ला, TV9 भारतवर्ष और TV9 ग्रुप दिखाता रहेगा। विपिन जी, आप जो साहस दिखाए, आप जो कवरेज का जो हिम्मत दिखाए, इसके लिए आपको दाद देना पड़ेगा। बहुत बहुत শুকরিয়া आपका। আমাদের সঙ্গে কথা বলছিলাম বিপিন চৌবের সঙ্গে, আমরা কথা বলছিলাম যেভাবে মৃত্যু মিছিলে মৃতের সংখ্যা লুকানো হচ্ছে তার সরেজমিনে রিপোর্ট করতে গিয়েছিলেন বিপিন চৌবে। হাসপাতাল চত্বরে তার সঙ্গে কি আচরণ করলো যোগী প্রশাসন, আরো একবার দেখুন। मुझे इस बात की फिक्र नहीं है कि मुझे गिरफ्तार कर लिया जाएगा, मुझे फिक्र इस बात की है कि वो लोग जिनके परिजन लापता है, लाशों में उनकी गिनती नहीं है, घायलों में उनकी गिनती नहीं है, वो गए तो गए कहां? जमीन खा गई या आसमान निकल गया? सच दिखाऊंगा तो धक्के मारोगे, गिरफ्तारी की धमकी दोगे। और अभी भी मैं मोतीलाल नेहरू मेडिकल कॉलेज के पोस्टमार्टम हाउस के बाहर खड़ा हूं और तमाम पुलिसकर्मियों ने, ये देखिए, गेट बंद कर दिया है, अंदर नहीं जाने दिया जा रहा, लेकिन सामने वो लिस्ट आपको नजर आएगी। दो चीजें मैं जरूर कहना चाहूंगा। वो पोर्शन समीर जरूर दिखवाइए जिसमें एक महिला रो रही है, बिलख रही है, उसके मां की लाश यहां पर बरामद हुई है और अंदर वो स्वास्थ्य विभाग के अधिकारी जो मुझे धक्के मारकर बाहर निकाल रहे हैं क्योंकि वो सच नहीं दिखाना चाहते। पुलिस विभाग का वो दरोगा मुंह पे मास्क लगाए हमें धक्के मारा था, हमें हाथ पकड़ के खींच रहा था। अब मैं बाहर बुला रहा हूं तो वो बाहर आने को तैयार नहीं है, अपना नाम नहीं बता रहा है, अपना बैच नहीं दिखा रहा है। और ये 3 पुलिसकर्मी यहां भी खड़े। भैया, क्या नाम था उस दरोगा का जिसने हमें धमकी दी? क्या नाम था उसका, जरा बताइए। और जिसने धमकी दी उसका नाम क्या था? आपको कौन धमकी देगा? हम आपके सामने धमकी दी, आपने सामने हमें हाथ पकड़ के बाहर किया, आपके सामने हमें अरेस्ट करने की धमकी दे रहा था। कहाँ है वो? बुलाइए उसको, बुलाइए, उसका नाम क्या है? बुलाइए। हम कह दीजिए TV9 भारतवर्ष सच दिखाता रहेगा। यही खड़े हैं सर, यही खड़े रहेंगे, कहीं नहीं जाएंगे, सच दिखाते रहेंगे। अरेस्ट लाई उस स्वास्थ्य विभाग के अधिकारी को जो सच दिखाने से रोक रहा था। वो लिस्ट किसकी है? पूछिए उनसे, वो लिस्ट किसकी है? वो मरने वाले कौन है? उनके आइडेंटिटी क्या है? उनके परिजन कहां पर है? ये लोग ढूंढ रहे हैं। आप लोग आइए, बाहर आइए। सच दिखाने से आप नहीं रोक सकते। जाऊंगा मैं, उस लिस्ट को दिखाऊंगा। पोस्टमार्टम हाउस पाकिस्तान का हिस्सा नहीं है, डेमोक्रेसी है इस देश में। उत्तर प्रदेश के प्रयागराज शहर के मेडिकल कॉलेज जो हम लोग के टैक्स के पैसे से चलता है, मैं सच दिखाऊंगा। बुलाइए स्वास्थ्य विभाग के अधिकारियों को, रोकिए। किसको रोकना है मुझको? बोलिए किसको रोकना है मुझे? बताइए मुझे कौन रोकने वाला है? बताइए, बताइए, अब दिखाइए। तो प्रेम से बात कर तो धक्का देगा वो, अरेस्ट करेगा, हाथ पकड़ेगा, कैमरे पर हाथ मारेगा, कैमरे पर हाथ मारेगा। बुलाइए उसको, हम सच दिखाने के लिए तैयार है। बुलाइए। आप हाथ जोड़ रहे हैं, वो हाथ क्यों नहीं जोड़ रहा था? रिक्वेस्ट क्यों नहीं किया उसने? आप बताइए। अब देखिए वो लिस्ट दिखाइए जरा। बाहर ये बेचारे, ये देखिए, ये 2 लोग अभी मेरे सामने आए हैं, ये इनकी मां गायब है। अब इनको बाहर नहीं करेंगे, आप बाहर करिए बात करने के लिए। हाँ, इसमें लिस्ट नहीं है, लोग रो रहे हैं, बिलख रहे हैं। और समीर, एक पोर्शन मैंने अपनी रिपोर्ट में और भेजा है। एक महिला है, वो महिला अपने मां को ढूंढते आई है, बॉडी मिल गई है, रो रही है, बिलख रही है। उसका पति होमगार्ड है और जब उसकी महिला ने हमसे बात करना चाहा तो इंस्पेक्टर साहब होमगार्ड को कह रहे हैं कि चुप हो जाओ वरना सस्पेंड करा दूंगा। ये कैसी मानवता है? उत्तर प्रदेश में क्या हो रहा है? মহকুমে পুণ্যস্নানে গিয়ে নিখোঁজ রামপুরহাটের গায়ত্রী দে। পদপিষ্ট হওয়ার ঘটনার পর থেকেই খোঁজ নেই 58 বছরের এই প্রৌঢ়ার।
উত্তরপ্রদেশ প্রশাসনের তরফ থেকে কোনো রকম সহায়তা করা হচ্ছে না, অভিযোগ করছেন এই পরিবারও। আরো বিস্তারিত জানবো, হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে বীরভূম থেকে টেলিফোন লাইনে। হিমাদ্রি, পরিবারের তরফ থেকে যোগী প্রশাসনের বিরুদ্ধে কি অভিযোগ করা হচ্ছে? দেখো, প্রশাসনের পক্ষ থেকে সাহায্য তাদের করা হচ্ছে না, সেটা কিন্তু পরিবারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হচ্ছে। গত সোমবার বাড়ি থেকে বেরিয়েছিলেন কুম্ভ মেলায় যাওয়ার জন্য, তারপর মঙ্গলবার দিন শেষ কথা হয়েছে, তারপর থেকে আর কোনো কথা হয়নি। পরিবারের লোকজন জানাচ্ছেন চরম উৎকণ্ঠায়, আতঙ্কে রয়েছেন তারা, যে কুম্ভ মেলায় তিনি এখন রয়েছেন কিনা, বা যদি থেকে থাকেন কি অবস্থায় রয়েছেন। সব মিলিয়ে কিন্তু চরম আতঙ্কে পরিবারের লোকজন। এবং ইতিমধ্যেই রামপুরহাট থানায় এখনো পর্যন্ত হিমাদ্রি, পরিবারের সঙ্গে উত্তরপ্রদেশ প্রশাসনের কেউ কি যোগাযোগ করেছে, বা হেল্পলাইন যে নম্বর প্রকাশ করা হয়েছে সেখানে ফোন করে কিছু জানা গেছে? দেখো, পরিবার সূত্রে যেটা খবর, এখনো পর্যন্ত পরিবারের সঙ্গে উত্তরপ্রদেশের যে প্রশাসন সেখানকার কোনো যোগাযোগ হয়নি। তবে তারা যোগাযোগ করার চেষ্টা করছে, সেই হেল্পলাইন নাম্বারে পরিবারের পক্ষ থেকেই যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু আতঙ্কে রয়েছে, কারণ তারা বলছেন যে সেখানে একাধিক পর যে ঘটনা ঘটছে। বোঝা গেছে একটা জিনিস তো খুব পরিষ্কার, একটা জিনিস বোঝাই যাচ্ছে যে এইভাবে পরিবারের কোনো সদস্য যদি হারিয়ে যায় এবং তার সঙ্গে যোগাযোগ না করা যায়, এবং যে রাজ্যে গিয়ে হারিয়েছেন সেখান থেকে কোনো যোগাযোগের কোনো সূত্র না পাওয়া যায়, তাহলে স্বাভাবিক এই পরিবার উদ্বেগে থাকবে। অনেক ধন্যবাদ তোমাকে। সোমবার গেছি, তারপর থেকে চাপিয়ে দিয়ে এসছে, দিয়ে মঙ্গলবার থেকে আর খোঁজ পাচ্ছে না। না, সেই দুর্ঘটনা ঘটার ভিডিও দেখলাম ফোনে, ওই ভিডিও দেখে আমার আতঙ্ক মনে ঢুকেছে, দিদা আদৌ আছে কি নেই, কোনো খোঁজ কোনো বার্তা পাইনি। ওই মঙ্গলবার থেকে আমাদের কোনো মানে মাথা থেকে একটু টেনশন হটে না যে দিদা আদৌ বেঁচে আছে কি নেই। আতঙ্ক তো আছি, এখন মা আছে বেঁচে না মেলাতে আছে, বা মায়ের কোনো খোঁজ খবর কিছুই পাচ্ছে না। হ্যাঁ, আতঙ্ক তো আছি, যেন মা ঠিকভাবে ফিরে আসে, এটাই চাইছি। এদিকে মহাকুম্ভে গিয়ে নিখোঁজের সংখ্যা এই বাংলা থেকে কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই তালিকায় নবতম সংযোজন বেহালার সুবীর নস্কর। মৌনী অমাবস্যায় ত্রিবেণী সঙ্গমে ঘাটের সেক্টর 21-এ গিয়েছিলেন সুবীর বাবু। 48 ঘন্টারও বেশি হয়ে গেছে উত্তরপ্রদেশ পুলিশের হেল্পলাইনে ফোন করলেও কেউ ফোন ধরছে না বলে অভিযোগ। এখনো পর্যন্ত সুবীর বাবুর কোনো খোঁজ মিলছে না। এই মুহূর্তে বেহালা থেকে সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন, আমি সৌভিকের সঙ্গে কথা বলবো। সৌভিক, সুবীর নস্কর তার পরিবারও কি উত্তরপ্রদেশ পুলিশ, উত্তরপ্রদেশ প্রশাসন তাদের বিরুদ্ধেই অভিযোগ করছে অসহযোগিতার? একদমই তাই। দেখো, সেই অভিযোগটাই করছে সুবীর নস্করের পরিবারের লোকজনের। যেটা বক্তব্য, গতকালকে তারা যখন রিজেন্ট পার্ক থানায় যায় এবং রিজেন্ট পার্ক থানায় মিসিং ডায়েরি করে, সেই সময় রিজেন্ট পার্ক থানার তরফ থেকে 2টি উত্তরপ্রদেশ পুলিশের নাম্বার দেওয়া হয়, এবং তার মধ্যে একটি ফোন সুইচ অফ রয়েছে, এবং আজকে সকালবেলায় একটি ফোন ধরলেও সুবীর নস্করের কোনো রকম খোঁজ তারা দিতে পারছে না, এমনকি অসহযোগিতা করছে। আমাদের সঙ্গে থাকো, পরিবারের সঙ্গে মন্ত্রীরা কথা বলছেন, কি বলছেন তারা একটু শোনার চেষ্টা করি। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, বেহালার সুবীর নস্কর, তার বাড়িতে উদ্বেগ বাড়ছে। প্রশাসনের তরফে মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি পৌঁছে গিয়েছেন। সুবীর নস্করের পরিবারের সঙ্গে কথা বলছেন, তারা কি কথা বলছেন একবার শোনার চেষ্টা করব। আমার নাম সুভাষ নস্কর। আমার নাম্বার হচ্ছে 9903118868। আচ্ছা, আর একটা নাম্বার যদি নেন ভালো হয়, 833। মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি সুবীর নস্করের পরিবার, সেই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন, এবং সুবীর নস্করের পরিবারের কাছ থেকে তারা বেশ কিছু তথ্য লিখে নিচ্ছেন, কারণ বারবার
রাজ্যের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকেও একটা অভিযোগ করা হচ্ছে। আমরা অরূপ বিশ্বাসকে অন ক্যামেরায় অভিযোগ করতে শুনেছি, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ করতে শুনেছি, পার্থ ভৌমিককে অভিযোগ করতে শুনেছি। উত্তরপ্রদেশ সরকার কোনো রকম সহযোগিতা করছে না। মৃতের সংখ্যা, পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা লুকানোর চেষ্টা করা হচ্ছে, এমন অভিযোগ তুলছে রাজ্য প্রশাসনের শীর্ষকর্তা ব্যক্তিরা। এই মুহূর্তে বেহালার সুবীর নস্কর তার পরিবারের সঙ্গে দেখা করতে পৌঁছে গিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। আমাদের সহকর্মী সৌভিক রয়েছেন সেখানে। সৌভিক, মন্ত্রীর সঙ্গে কথা বলতে দেখতে পাচ্ছি, সুবীর নস্করের পরিবারের সঙ্গে মন্ত্রী কথা বলছেন, কি আশ্বাস মিলল প্রশাসনের তরফে? দেখো, পরিবারের তরফ থেকে সমস্ত নাম্বার মন্ত্রী অরূপ বিশ্বাস নিলেন এবং তিনি আশ্বস্ত করছেন যেরকম ভাবে হোক খুঁজে বার করা হবে। তবে পরিবার যেটা বারবার অভিযোগ করছে, অর্থাৎ উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করছে, একটা অসহযোগিতার অভিযোগ করছে। কারণ বহুবার তারা ফোন করেছে সুবীর নস্করের ডিটেলস দিয়ে তার কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে কিনা, কিন্তু উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে কিন্তু কোনো রকম সাহায্য করছে না এবং পরিবার কিন্তু অসহযোগিতা, নির্দিষ্টভাবে উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করছে। এবং ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গেছিলেন সুবীর নস্কর এবং তারপর থেকে কিন্তু তার পরিবারের লোকজনের সঙ্গে কোনো রকম ভাবে যোগাযোগ নেই, এমনকি যে দলের সঙ্গে তিনি গেছিলেন তাদের সঙ্গেও কিন্তু কোনো রকম যোগাযোগ নেই। বুঝতে পেরেছি সৌভিক, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো। আর এবার যে খবরে নজর রাখবো, আরো বিপাকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার তার বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ আদালতের। আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠন, মঙ্গলবার চার্জ গঠনের দিন স্থির করলো আলিপুর সিবিআই আদালত। সন্দীপ ঘোষ সহ 5 জনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ আদালতের। আরো বিস্তারিত জানবো, সুজয় রয়েছেন সহকর্মী টেলিফোন লাইনে। সুজয়। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে আগামী 7 দিনের মধ্যে আরজি কর আর্থিক দুর্নীতি মামলার চার্জ গঠন করতে হবে, বিচার প্রক্রিয়া শুরু করতে হবে এবং সেই মর্মেই কিছু সময় আগে আলিপুর বিশেষ আদালতের বিচারক নির্দেশ দিলেন যে আগামী মঙ্গলবার এই মামলায়, অর্থাৎ আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় তিনি চার্জ গঠন করতে চান এবং সেক্ষেত্রে সন্দীপ ঘোষ অর্থাৎ আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ যে 5 জন অভিযুক্ত এই মামলায় গ্রেফতার রয়েছে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করতে চান। এর পাশাপাশি এই মামলায় আজকে গতকাল ফোকাস করা হয়েছে। সুজয়, তোমাকে অনেক ধন্যবাদ। সুজয়, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। তবে এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখতেই হচ্ছে। এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখবো। এই মুহূর্তে সরাসরি ছবি দেখাবো ট্যাংরা থেকে। ট্যাংরায় বেআইনি বহুতল ভাঙতে যাওয়ার পথে সেখানে পুলিশ কর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের কার্যত ধস্তাধস্তি চলছে। এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা ট্যাংরায়। দেখতে পাচ্ছেন আপনারা, বেআইনি বহুতল পুরসভার তরফ থেকে ভাঙার চেষ্টা চলছিল। গতকাল থেকে লাগাতার চেষ্টা চালাচ্ছিলেন পুরকর্মীরা। আজ পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ হয়ে উঠেছে। এই মুহূর্তে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি চলছে। এলাকার মহিলারা তারা এগিয়ে এসছেন, দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে বচসা চলছে তাদের। এই মুহূর্তে ট্যাংরায় ছবি দেখাচ্ছি সরাসরি। ট্যাংরায় আবারও উত্তেজনা। বহুতল যে আবাসন, যে বেআইনি বহুতল পুরকর্মীরা ভাঙতে গিয়েছিলেন। গতকাল থেকেই তারা চেষ্টা চালাচ্ছেন, কারণ পুরসভা নির্দেশ দেওয়া হয়েছে, পুরসভা নির্দেশ দিয়েছে, ববি হাকিম নির্দেশ দিয়েছেন সেই বেআইনি বহুতলটি ভেঙে ফেলতে হবে। কিন্তু সেই বহুতল ভাঙতে গিয়ে এই বিপত্তি। পুরকর্মীরা তাদের বাধা দিতে গিয়ে পুরকর্মীদের বাধা দেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের তরফে। গতকাল থেকেই এটা চলছে আর এই মুহূর্তে পরিস্থিতি একেবারে উত্তেজনা চরমে উঠেছে। আমাদের সহকর্মী সায়ন্ত রয়েছেন একদম ঘটনাস্থলে। সায়ন্ত, কি চলছে? দেখতে পাচ্ছি মহিলারা তারা এগিয়ে এসে পুলিশকে বাধা দিচ্ছেন। দেখো গতকালের পর আজকেও কলকাতা পুরসভার যারা বাড়ি ভাঙার টিম তারা এসছে এবং ট্যাংরা থানার বিশাল পুলিশ বাহিনী এসছে। তাদেরকে দেখে এলাকার যারা এই বাড়ির বাসিন্দা তারা কিন্তু ব্যাপক পরিমাণে বিক্ষোভে ফেটে পড়ছেন, তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। কিন্তু এবার কিন্তু পুলিশ, গতকাল যেটা দেখা যায়নি, এবার ব্যাপক পরিমাণে মহিলা পুলিশকর্মী নিয়ে এসছে, যাতে মহিলা, যেহেতু গতকাল দেখা যাচ্ছে মহিলাদের বিক্ষোভ, সেই কারণে মহিলা পুলিশকর্মী নিয়ে আসা হচ্ছে। তারা কোনোভাবে এই বাড়ি ভাঙতে দেবে না, এই দাবিতে তারা অনড়। তাদের দাবি হচ্ছে এই বাড়ি ভাঙার জন্য নোটিশ দেওয়া হয়নি, দেওয়া হচ্ছে পাশের বাড়ি ভাঙার জন্য নোটিশ। অথচ তাদের বাড়ি ভাঙার জন্য আচমকা আছে সিদ্ধান্ত আছে বাড়ি ভাঙতে হবে। এবং তারপরে তুমি দেখতে পাচ্ছ যে সেখানকার যারা বাসিন্দা রয়েছে তারা বিক্ষোভে ফেটে পড়ছেন। ভেতরে আমি কিছুক্ষণ আগে ছবি দেখিয়েছি যে তালা বন্ধ হয়ে ঘরটি রয়েছে, তারা ভেতরে মহিলারা রয়েছেন এবং বাইরেও বহু মহিলা দাঁড়িয়ে রয়েছেন। তারা কোনোভাবে এই বাড়ি ভাঙতে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পরিস্থিতি আজকে এতটা উত্তপ্ত কেন হলো, এই খবরে আমাদের নজর থাকবে।